পুষ্পা, আমায় জল এনে দে তো বোন। বাহিরে বড্ড গরম। বাজার থেকে ফিরে আসতেই যে আমার গলাটা শুকিয়ে গেছে। তুই একটু বস দিদি, আর একটু সুতো কাটা বাকি আছে। এই সুতোটুকু কাটা হলে আমি তোকে জল এনে দিচ্ছি। আমি জল তেষ্টায় মরছি, আর তুই কিনা আছিস সুতো কাটা নিয়ে। আসলে দিদি, এই অবস্থায় সুতোগুলো রাখলে সুতোগুলো শক্ত হবে না। এই সুতোগুলো খরিদ্দারদের দিলে অন্যায় হবে যে। কি এসেছে রে আমার সত্যবাদী যুধিষ্ঠির, ন্যায়ের একদম কাণ্ডারি। যা, তাড়াতাড়ি জল নিয়ে আয়। সারাদিন তো বাড়িতে বসে সুতো কাটিস, বুঝবি কি করে বাহিরে গিয়ে সুতো বিক্রি করার জ্বালাটা কি? পল্লবীর এমন কথা শুনে পুষ্পা চরকা রেখে পল্লবীকে জল এনে দেয়। জল এনে দিয়ে তো উদ্ধার করলি, এবার তাড়াতাড়ি সুতোটা কেটে রান্না বসিয়ে দে। আমি গিয়ে বাগান থেকে শাকসবজি তুলে নিয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ, হুকুম করে চলে যাও। বাড়িতে একটা দাসী আছে না, সারাদিন সুতো কাটবে আর রান্না করবে। আহা ভাইরা, তুই না বড্ড কথা বলিস। তবে তোকে তো বাড়ি থেকে তাড়িয়ে দিবে, সাথে আমাকেও। হ্যাঁ হ্যাঁ, তুমি তোমার দিদির ভয়ে এভাবেই চুপ করে থাকো। তুমি কি জানো তোমার দিদি তোমায় কতটা ঠকাচ্ছে? আহা ভাইরা, তুই যে কি বলিস না, আমি তো সারাদিন বাড়িতে থাকি, আর দিদি বাজারে গিয়ে সুতো বিক্রি করে। আমার থেকে দিদির বেশি কষ্ট হয়। যাকে তোর সাথে বকবক করে সময় নষ্ট না করি, আমার রান্না করতে দেরি হচ্ছে যে। পল্লবী, এভাবে আর কতদিন? চলো তো বিয়েটা করে নেই, আর তোমার বাড়িতে ঘর জামাই হয়ে যাই। এভাবে প্রেম করতে আর ভালো লাগে না। তুমি তো আছো বিয়ে নিয়ে, টাকা পয়সার ব্যাপারটা ভাবতে হবে না? আমি বিয়ে করলে তো কিছুদিন পর পুষ্পাকেও বিয়ে দিতে হবে। আর পুষ্পার যদি একবার বিয়ে হয়, তবে কি ওকে খাটিয়ে আমি টাকা আয় করতে পারবো? পুষ্পা তো সারাদিন গাধার খাটুনি খেটে সুতো কাটে, আর সেসব সুতো বিক্রি করে আমি টাকা আয় করছি। আর ওকে শাক পাতা খাইয়ে রেখেছি। তা তুমি ঠিকই বলেছ, তবে কি আর করার। তুমি আমায় কিছু টাকা দাও তো। আমার হাতে কোনো টাকা নেই, জানোই তো আমি বেকার। হ্যাঁ, সারাদিন তো গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াও, কোনো কাজকর্ম করো না, আর আমি এদিকে তোমাকে টাকা দিতে দিতে শেষ। যাকগে, এবার আমি চলি, দেরি হয়ে যাচ্ছে আমার। বাহ, আজ তো বেশ কিছু টাকা পেলাম। এসব টাকা দিয়ে আমি জমিয়ে মদ খাবো। এসব বলে বাদল সেখান থেকে চলে যায়। আর পায়রা গাছের ডালে বসে এসব কিছু দেখে ফেলে। একজন গাধার মতো খাচ্ছে, আর ইনি কি না টাকা দিয়ে এসব করছে, আর সেটা পুষ্পা দিদি কিছুই জানে না। বলছি পুষ্পা, তোর কি এটা হাত নাকি টিনের পাত? হ্যাঁ, একটু তাড়াতাড়ি হাত চালাতে পারিস না? তুই সারাদিনে সামান্য যে সুতো কাটিস, তা দিয়ে তো সংসার চালানো মুশকিল হয়ে যাবে। এখন থেকে আরো বেশি বেশি সুতা কাটবি। সেটা কি করে হয় দিদি? বেশি করে সুতা কাটলে তো সুতা মজবুত হবে না, আর এমন খারাপ সুতো তো খরিদ্দারকে দেওয়া উচিত হবে না, তাই না? সে নিয়ে তোকে ভাবতে হবে না, আমি যা বলছি তাই করবি। একদম অযথা জ্ঞানের কথা বলবি না আমাকে। হ্যাঁ হ্যাঁ পল্লবী দিদি, তুমি তো অনেক জ্ঞানী, তোমাকে আবার কে জ্ঞান দিবে? আর তুমি তো তোমার জ্ঞানের জোরে পুষ্পা দিদিকে দিনের পর দিন খাওয়াচ্ছ, আর পুষ্পা দিদিকে দিয়ে খাটিয়ে টাকা জমিয়ে নিজের ভবিষ্যতের জন্য জমা রাখছো। তোমার প্রেমিককে দিচ্ছ টাকা। এ কি, তুই এসব কি উল্টোপাল্টা কথা বলছিস? পুষ্পা, তোর পায়রাকে থামা বলছি, নয়তো আজ আমি তোকে আর তোর পায়রাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিব। আজ আর তুমি আমাকে ভয় দেখাতে পারবে না দিদি। আজ আমি নিজের চোখে সবটা দেখেছি। তুমি তোমার প্রেমিককে টাকা দিয়েছো, আর তোমরা দুজন যা কথা বলেছো,
আমি সবটা শুনেছি। তুমি যে পুষ্পা দিদিকে ঠকিয়ে ভবিষ্যতের জন্য টাকা জমাচ্ছ, সে আমি খুব ভালো করেই জানি। কি, তোর এত বড় সাহস? তুই কিনা আমার মুখের উপর কথা বলিস? এ সবকিছু হয়েছে পুষ্পার জন্য। তুই যদি তোর পাখিকে এত সাহস না দিতি, তবে আজ এই দিনটা দেখতে হতো না পুষ্পা। তবে এই বাড়িতে আর তোদের জায়গা হবে না। এসব বলে পল্লবী পুষ্পা আর পায়রাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়, আর অসহায় পুষ্পা তার পায়রাকে নিয়ে চলে যায়। এখন তো চলে গেল দুজনে, আর পুষ্পা যে বোকা, কিছুক্ষণ পর আবার চলে আসবে। ও তো আর বাহিরের দুনিয়া সম্পর্কে কিচ্ছু জানে না। এটা তুই কি করলি পায়রা? আমি তোকে কতবার করে বারণ করেছিলাম যে দিদির মুখে মুখে কথা বলিস না। হলো তো এবার। এখন আমরা কোথায় যাব, কোথায় থাকবো, আর কি বা খাবো বলতো? এত চিন্তা করো না তো পুষ্পা দিদি। তুমি যত সুন্দর করে সুতা কাটতে পারো না, অমন করে সুতা কেটে আমরা বাজারে বিক্রি করলে দিব্যি সুখে থাকতে পারবো। সুতো কাটতে হলে তো সরকার লাগবে, থাকার মতো ঘরও লাগবে। এসব এখন কোথায় পাবো বল? আর হাঁটতে হাঁটতে তো জল তেষ্টাও পেয়েছে। আশেপাশে তো কোথাও জলও দেখতে পাচ্ছি না। আচ্ছা, তুমি এখানে বসো, আমি গিয়ে জলের সন্ধান করছি। নদীর জলে ফুলকপির ঘর, তবে আর দেরি নয়। এক্ষুনি গিয়ে পুষ্পা দিদিকে সবটা জানাতে হবে। তাড়াতাড়ি চলো দিদি, জলের সন্ধান তো পেয়েছি, সাথে আরো অনেক কিছুর সন্ধানও পেয়েছি। তাড়াতাড়ি তুমি আমার সাথে চলো। কি, নদীর জলে ফুলকপি ঘর? এ ঘর কোথা থেকে এলো রে পায়রা? এতদিন তো জানতাম ফুলকপি একটা সবজি, আর এখন দেখছি ফুলকপির ঘর। পুষ্পার কথা শেষ হতে না হতে নদীর জলের উপর ফুলকপির ঘরের সামনে একজন বৃদ্ধা মহিলা প্রকট হয়। সত্যি তোমরা দুজন আমার ফুলকপির ঘর দেখতে পাচ্ছ? তবে তো তোমরা নিতান্তই ভালো মনের, কারণ আমার ফুলকপির ঘর তো শুধুমাত্র ভালো মনের অধিকারীরাই দেখতে পায়। আসলে চন্দ্র রাক্ষসের সাথে যুদ্ধের সময় আমি এই ফুলকপি ঘরে আশ্রয় নিয়েছিলাম। চন্দ্র রাক্ষসকে বধ করার পর আমি চাঁদে ফিরে যাই। তার আগে আমার এই ফুলকপির ঘরকে সুরক্ষিত করে রেখে যাই, যাতে লোভীরা এ ঘরে সন্ধান না পায়। যাই হোক, তোরা যখন ফুলকপির ঘর দেখতেই পেয়েছিস, তবে এই ঘরের দায়িত্ব তোদের। আর হ্যাঁ, ফুলকপি ঘরের ভিতরে একটা চরকাও আছে। সে চরকা সুতো কাটলে সোনার সুতো তৈরি হয়, আর সোনার সুতো বিক্রি করে তোরা সারা জীবন সুখে থাকতে পারবি। এসব কথা বলে চাঁদের বুড়ি অদৃশ্য হয়ে যায়, আর পুষ্পা পায়রাকে নিয়ে ফুলকপির ঘরে আশ্রয় নেয়। মধুপুর গ্রামে শান্তি নামে এক মহিলা তার মেয়ের সাথে থাকতো। শান্তির মেয়ের নাম ছিল নূপুর। শান্তির স্বামী মারা যাওয়ার পর শান্তি একাই তার মেয়েকে অনেক কষ্ট করে বড় করেছে। মা, ও মা, কোথায় তুমি? তাড়াতাড়ি এদিকে আসো মা, শুনে যাও কি হয়েছে। কোথায় গেলে? ও মা, এদিকে একটু এসো না। আরে বাবা দাঁড়া, আসছি। বল দেখি কি হয়েছে, কেন এভাবে ডাকছিস? হ্যাঁ মা, জানো তো দীপাদের একটা ছাগল ছিল না মিঠু, ওর না বাচ্চা হয়েছে। জানো মা, একসাথে দুইটা বাচ্চা হয়েছে, আর বাচ্চা দুটো কি সুন্দর হয়েছে। আমি তো ওগুলো দেখতে গিয়েছিলাম। তোর তো এগুলোই কাজ, আর কি? এগুলো বলার জন্যই কি তুই আমার এভাবে ডাকছিলি? আমি ভেবেছি যে কি না কি হয়েছে। হ্যাঁ মা, ওটা বলার জন্যই তো তোমাকে ডাকছিলাম। আমার যে কি মজা লাগছে মা। আর তুমি কাজে যাবে না? হ্যাঁ যাবো তো, তার জন্যই তো তৈরি হচ্ছিলাম। তা তুই কি সারাদিন এদিক সেদিক ঘুরে বেড়াবি? খাবি না নাকি? খেতে হবে না বুঝি? হ্যাঁ মা, খাবো তো। তুমি কাজে যাও, আমি নিজে নিয়ে খাবো। তোমার তো দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ তা তো দেরি হচ্ছে,
আচ্ছা ঠিক আছে মা, দেখ ঘরে তোর জন্য খাবার বানিয়ে রেখেছি, তুই হাত মুখ ধুয়ে খেয়ে নিস। আমি তবে আমার কাজে যাচ্ছি। এরপর শান্তি কাজে চলে যায়। কিন্তু হঠাৎই একদিন শান্তি ভীষণ অসুস্থ হয়ে পড়ে। অনেক দিন হয়ে যায় কিন্তু তবুও সে সুস্থ হয় না। মা, ও মা, এই তোমায় কি হয়ে গেল মা? তুমি কেন সুস্থ হচ্ছ না? আমার যেভাবে তোমাকে দেখতে একদমই ভালো লাগছে না। তুমি ছাড়া যে আমার আর কেউ নেই মা। তুমি চিন্তা করো না মা, আমি তোমার কিচ্ছু হতে দিব না। যে করেই হোক আমি তোমাকে সুস্থ করে তুলবই। তুই এত চিন্তা করিস না মা, দেখিস আমি ঠিক হয়ে যাব। আমি আজই ভৈরবী মায়ের কাছে যাব আর তাকে তোমাকে সুস্থ করার কথা বলবো। ভৈরবী মা তো তন্ত্রসিদ্ধ, উনি সব করতে পারেন আর তোমাকেও সুস্থ করে দিবেন। আমি জানি। তুমি এখন একটু বিশ্রাম নাও তো মা, আমি এক্ষুনি আসছি। এ কথা বলে নূপুর বাড়ি থেকে বেরিয়ে যায় আর হাঁটতে থাকে। কিছুক্ষণ হাঁটার পর সে ভৈরবী মায়ের আশ্রমে চলে যায় আর তাকে গিয়ে সব কথা খুলে বলে। সব শুনে ভৈরবী মা চোখ বন্ধ করেন আর চোখ খুলে বলেন, তুই আমায় ক্ষমা করে দে নূপুর, তোর মায়ের এক কঠিন রোগ হয়েছে। এই রোগ ছাড়াবার কোনো উপায়ই আমার জানা নেই। এই রোগ আমি ছাড়াতে পারবো না। এসব আপনি কি বলছেন ভৈরবী মা? আমি যে অনেক আশা নিয়ে আপনার কাছে এসেছিলাম। কেউ কি পারবে না আমার মাকে সুস্থ করে দিতে? একজন আছে যে তোর মাকে সুস্থ করে দিতে পারে, আর সে হলো চাঁদের দেশের চরকা বুড়ি। কিন্তু সেখানে যাওয়ার জন্য যে কোনো উপায়ই আমার জানা নেই রে। এর উপায় তোকে নিজেকেই খুঁজে বের করতে হবে। ভৈরবী মায়ের কথায় নূপুর নিরাশ হয়ে সেখান থেকে চলে যায় আর হাঁটতে হাঁটতে এক বনের মাঝে চলে আসে। আর সেখানে বসে কাঁদতে থাকে। হে উপরওয়ালা, এবার কি হবে? আমি কি আমার মাকে আর সুস্থ করতে পারবো না? চাঁদের দেশে আমি কি করে যাব? ওখানে না গেলে যে আমার মা সুস্থ হতে পারবে না। তুমি আমাকে পথ দেখাও উপরওয়ালা। এ কথা বলে নূপুর কাঁদতে থাকে আর তখনই সেখানে একটা পরী আসে। কি হয়েছে তোমার? তুমি এভাবে কাঁদছো কেন? বলো আমায়। এরপর নূপুর পরীকে সব ঘটনা খুলে বলে। সব শুনে পরী বলে, তুমি আর কেঁদো না, চাঁদে যাওয়ার জন্য আমি তোমাকে সাহায্য করব। আমি তোমায় একটা গরু দিচ্ছি, যেটার লেজ টেনে ধরলে তোমাকে নিয়ে চাঁদের দেশে যাবে। এরপর পরী জাদু করে নূপুরকে একটা গরু দেয়। তুমি সত্যি বলছো? তোমাকে অনেক ধন্যবাদ। এরপর পরী সেখান থেকে চলে যায় আর নূপুর গরুটার লেজ টেনে ধরতেই সাথে সাথে গরুটা উঠতে থাকে। আর কিছুক্ষণের মধ্যে চাঁদের মধ্যে প্রবেশ করে। এই তো চাঁদের দেশে এসে গেছি, কিন্তু ওই চরকাকাটা বুড়িকে কোথায় পাবো? ওনাকে তো কোথাও দেখতে পাচ্ছি না। একটু সামনে গিয়ে দেখি, ওদিকে হয়তো কোথাও আছে। এরপর নূপুর সামনে এগোতে থাকে আর সামনে সে চাঁদের বুড়িকে দেখতে পায়। বুড়ি দিদা, ও বুড়ি দিদা। কিন্তু বুড়ি তো তাকে দেখে ভীষণ রেগে যায়। হেই, কে রে তুই? তোর এত বড় সাহস, তুই আমার কাছে এসেছিস, আবার আমার কাছে সমস্যা করছিস? যা বলছি এখান থেকে এক্ষুনি চলে যা। বুড়ি দিদা, দয়া করে আমাকে এভাবে তাড়িয়ে দিও না। আমি অনেক কষ্ট করে এখানে এসেছি। আমার যে তোমার সাহায্যের খুবই প্রয়োজন। একটিবার তুমি আমার কথাটা শোনো। তোর কোনো কথাই আমি শুনতে চাই না, তুই এক্ষুনি এখান থেকে চলে যা। বুড়ি দিদা, আমার মা যে খুব অসুস্থ, তুমি না গেলে যে আমার মাকে বাঁচানো যাবে না বুড়ি দিদা।
আর আমার মা ছাড়া যে আমার আর কেউ নেই বুড়ি দিদা। আমার মা মারা গেলে যে আমি ভীষণ একা হয়ে যাব। তুমি আমাকে সাহায্য করো বুড়ি দিদা, আমার মাকে বাঁচিয়ে দাও বুড়ি দিদা। নুপুরের কান্না দেখে চম্পা বুড়ির মনে অনেক মায়া হয়। থাম থাম, আর কাঁদিস না বাছা, আমি তোকে সাহায্য করব। কি হয়েছে সব খুলে বল তো দেখি আমাকে। এরপর নূপুর তাকে সব কথা খুলে বলে। ঠিক আছে, চল আমায় তোর বাড়িতে নিয়ে চল, আমি বাঁচাবো তোর মাকে, কিচ্ছু হবে না তোর মায়ের। এরপর বুড়ি আর নূপুর দুজনে আবার গরুর লেজ টেনে ধরে উড়তে উড়তে আবার পৃথিবীতে নূপুরের বাড়িতে চলে আসে। আর চম্পা বুড়ি গিয়ে শান্তির গায়ে হাত বুলাতেই সে একদমই সুস্থ হয়ে যায়। বুড়ি দিদা, তোমাকে অনেক ধন্যবাদ গো, আজ তোমার জন্যই আমার মা আবার সুস্থ হয়েছে। ধন্যবাদ দিতে হবে না রে বাচ্চা, তাহলে আমি এখন আসি, ভালো থাকিস তোরা। এই বলে চাঁদের বুড়ি সেখান থেকে চলে যায়। তো বন্ধুরা, আজকে আমাদের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। সত্যি আমার কপালটা সত্যি অনেক খারাপ, আমি এই জীবনে কিছুই করতে পারলাম না। রানীমা, আপনি হঠাৎ এমন কথা কেন বলছেন? আর তাছাড়া আপনি এমন চিন্তিত কেন? হয়েছে কি আমাকে বলুন তো, নাকি আবার আপনার দুই কন্যাকে ডাকবো? ডাক দাসী, ওদেরকে আর ডাকতে হবে না, ওদের দুজনকে তো আমি আর গর্ভে ধরিনি। রাজ্যের নিরাপত্তার জন্য পরিরাজ্য থেকে পরিকন্যা আর নাগরাজ্য থেকে নাগকন্যাকে আমি নিয়ে এসেছিলাম। সন্তানের মতো স্নেহ যত্নে লালন পালন করেছি, ভেবেছিলাম বড় হয়ে ওরা পাতালপুরের দায়িত্ব নেবে, আমি নিশ্চিন্তে থাকবো, কিন্তু সেটা আর হলো কি করে বলো? হেরো হেরো, দেখলি তো নাগিন, আমি তোকে কিভাবে পরাজিত করলাম। তুই কখনোই আমার শক্তির সাথে পারবি না, আমার সাথে আর কখনো ঝগড়া করতে আসবি না। বোকা পড়ি, আমার থেকে তোর শক্তি বেশি তাই তুই অহংকার করছিস, কিন্তু তোর থেকে আমার বুদ্ধি বেশি সেটা বোধহয় তুই ভুলে গেছিস। দিন দেখবি বুদ্ধির জোরে আমি তোর সব অহংকার ধূলিসাৎ করে দেব, আর মায়ের পরে আমি হব পাতালপুরের রানী। কাটা জায়গাটা অনেক যন্ত্রণা করছে, তাড়াতাড়ি করে ঘরে যাই, কাটা জায়গায় ওষুধ লাগাতে হবে তো। গিয়ে কি নাগিন মা, তোর কি হয়েছে? তোর শরীরে এভাবে কেটে গেল কি করে? তুই আবার পরীর সাথে মারামারি করেছিস তাই না? মা, আমি কেন পরীর সাথে মারামারি করতে যাব? উল্টো পরী তো আমার পায়ে পা বেঁধে ঝগড়া করছে। দেখো আমার কি অবস্থা করেছে, না জানি কোন দিন এই পরী আমাকে মেরেই ফেলে। আরে মা, কখনোই এমনটা হবে না, আমি তোর মা আর আমি এখনো জীবিত আছি। দাঁড়া, আগে আমি তোর ক্ষতটা সারিয়ে দিচ্ছি, তারপর আমি পরীর বিচার করছি। উফ মা, বড্ড শান্তি পেলাম, কিন্তু মা একটা কথা, তুমি কিন্তু পরীর লাগামটা টেনে ধরো। পরী দিন দিন যেভাবে বেপরোয়া হয়ে যাচ্ছে তাতে কিন্তু অমঙ্গল হবে। এ নিয়ে তোকে আর ভাবতে হবে না রে মা, আমি এক্ষুনি যাচ্ছি পরীর কাছে। একে একে মা, তুমি এখানে? তুমি হঠাৎ এখানে এলে কেন? আর তাছাড়া তুমি হঠাৎ আমার উপর রেগে আছো কেন? কি হয়েছে মা, বলো তো। কি হয়েছে তুই বুঝতে পারছিস না? দিন দিন তোর কিন্তু বড্ড বার বাড়ছে, নিজের বোনকে আঘাত করতেও তুই দ্বিধাবোধ করছিস না। যদি এভাবে একে অপরকে আঘাত করিস, দুজনে মিলে ঝগড়া করিস, তবে তোরা পাতালপুরীকে কিভাবে রক্ষা করবি? হ্যাঁ, একদম ঠিক হয়েছে, উচিত শিক্ষা হয়েছে পরীর। পরী যাতে মায়ের সামনে নত হয়ে থাকে, তার জন্যই তো আমি এসব কথা এসে মাকে বলেছি, আর ইচ্ছে করে আমি হেরে গেছি। তবে আমি সবসময় মায়ের সামনে ভালো সেজে থাকবো, আর এক পর্যায়ে আমি পাতালপুরীর রানী হয়ে উঠবো। হ্যাঁ, আমি তাই করবো। এদিকে তুই কি দেখছিস? হ্যাঁ, আমি যেন এরপর আর কখনো এমন ঘটনা না শুনি, মনে থাকে যেন।
বড্ড চালাক ওই নাগিন। ওই নাগিন কিনা আমাকে আবারও কথা শোনালো। ওই নাগিনের জন্যই মা আজকে আমাকে মারলো। দিন ওই নাগিন মায়ের মনে জায়গা করে নিচ্ছে, আর আমি খুব ভালো করে বুঝতে পারছি ওই নাগিন খুব শীঘ্রই পাতালপুরীর রানী হতে যাচ্ছে। কিন্তু আমি সেটা কিছুতেই হতে দেব না। আমি হব পাতালপুরীর রানী, আর সেটা যে করেই হোক। এটা হচ্ছে পাতালপুরের অমূল্য রত্ন, আর এই রত্নটা আজ আমি আমার দুই মেয়ের হাতে তুলে দেব। আর এই রত্ন যে কতটা গুরুত্বপূর্ণ তা আমি দুই মেয়েকে বুঝিয়ে দেব। তো ওরা দুই বোন তো সবসময় ঝগড়া করে, আবার এই রত্ন নিয়ে ঝগড়া করবে না তো? কে ওখানে? ওখানে কে? কে লুকিয়ে লুকিয়ে আমার সব কথা শুনছে? বেরিয়ে এসো। কে? বেরিয়ে এসো বলছি। আরে আরে, জানালার পাশে তো কোনো কিছুই নেই। তাহলে কি আমি ভুল ভাবলাম? যাক বাবা, অত ভেবে কোনো কাজ নেই। এই রত্নটা নিয়ে ঘুমিয়ে পড়ি, রাত যে হয়ে গেছে। ওর পাতাল রানী তার কক্ষে যায়, আর বিছানার নিচে সে পাথরটা রেখে ঘুমিয়ে পড়ে। রাতের বেলা একটা ছায়া এসে সেই রত্নটা চুরি করে নিয়ে যায়। হায় হায়, এটা আবার কি হয়ে গেল? আমি তো রত্নটা বালিশের নিচে রেখেছিলাম। কে চুরি করেছে? কে কোথায় আছিস? তাড়াতাড়ি ছুটে আয়। কি হয়েছে রানীমা? আপনি এভাবে চিৎকার কেন করছেন? বলুন রানীমা। সর্বনাশ হয়ে গেছে দাসী, আমাদের পাতালপুরের অমূল্য রত্নটা যে হারিয়ে গেছে। বলছো কি মা? আমরা তো পাথরটা চোখেই দেখিনি। আর তাছাড়া এই প্রাসাদে তো আমরা ছাড়া আর কেউই থাকে না। আমরা চারজনই শুধু থাকি। যারা পাতাল প্রজারা তো প্রাসাদের বাইরে থাকে। বাইরে থাকে বলে কি আর চুরি করতে পারবি না নাকি? আমরা তো কেউই চুরি করিনি। তবে নিশ্চয়ই এটা ওই পাহারাদারদের কাজ। এই তুই চুপ কর তো, তোর এসব বুদ্ধি একদম অকেজো, মাথা মোটা কোথাকার। মা, আমি তোমাকে একটা বুদ্ধি দিতে চাই। আমার বুদ্ধি শুনলে তুমি নিশ্চয়ই চোর ধরতে পারবে, আর তোমার মূল্যবান পাথরটাও ফিরে পেতে পারো। বুদ্ধি নাগিন, বলতো আমাকে। সকলের সামনে এটা বলা যাবে না মা, তুমি এইদিকে এসো, আমি তোমাকে বলছি। বেশ ভালো বুদ্ধি। বিকেলে তোমরা তিনজনই আমার কক্ষে আসবে, কেমন? রানীমা, আমরা তো চলেই এসেছি। এবার বলুন, আপনি আমাদের কেন ডেকেছেন? যে এখানে যে ময়দাগুলো দেখছো না, এগুলো তোমাদের, বুঝেছো তো? এই ময়দাগুলো দিয়ে আজ রাতে তোমরা তিনজন আসল অমূল্য রত্নের মতো করে রত্ন বানাবে। যদি রত্ন বানাতে পারো তবে আমি তোমাদের, যে রত্নটা বানাতে পারবে আমি তাকে পাতালপুরের রানী করে দেব, আর যে রত্নটা বানাতে পারবে না আমি তাকে কঠিন শাস্তি দেব। ও তিনজন মিলে ময়দা নিয়ে চলে যায়। রাত জেগে তিনজনই অমূল্য রত্ন বানানোর চেষ্টা করে। এই তো তোমরা তিনজন চলে এসেছো। তবে এবার দেখাও তো কে কি রকম করে রত্ন বানিয়েছো। কে কি দাসী, তুই এটা কি ঘোড়ার ডিম বানিয়েছিস বলতো? অমূল্য রত্ন দেখতে তো এরকম নয়। আরে আরে নাগিন, তুইও তো দেখছি মানচিত্রই বানিয়ে এনেছিস। কে কি পড়ি, তুই এত সুন্দর করে নিখুঁত ভাবে অমূল্য রত্ন কি করে বানালি? তোরা তো কেউ ওই রত্ন দেখিসনি। না মানে রানীমা, আসলে। চুপ, আর একটা কথাও তুই বলবি না। আমি খুব ভালো করে বুঝতে পেরেছি ওই রত্ন তুই নিজেই চুরি করেছিস। সেই রত্ন দেখেই তুই এটা বানিয়েছিস, তাই না? আমি বলেছিলাম না, তুমি এই বুদ্ধিটা কাজে লাগালে তুমি চোরকে ধরতে পারবে। রত্ন চুরি করে তুই অনেক বড় ভুল করেছিস, এর জন্য তোকে শাস্তি ভোগ করতে হবে। আর চালাক নাগিন, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তোমার বুদ্ধির চোরে যে বোকা পরীর কুকীর্তি ফাঁস হলো। আর নাগিন, তুই হবি পাতাল রানী, আর এই দুষ্টু পরী পাবে শাস্তি।